সকালবেলায় ঘুম থেকে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আপনাদের মতোই আমিও আজকে ফেসবুক স্ক্রল করছিলাম এবং হঠাৎ করেই একটি সংখ্যায় চোখ আটকে গেল। এই ২৭ লেখা সংখ্যা দেখলাম বিজেপি ওয়েস্ট বেঙ্গল পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে। ভাবলাম দেখি ব্যাপারটা কি। বলা হচ্ছে আজ ২২শে ফেব্রুয়ারি আনন্দপুরে ওয়াও মোমোর গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও বহু মানুষ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনার ২৭ দিন কেটে গেছে, তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাগ্রস্তদের সঙ্গে দেখা করেননি, ঘটনাস্থলে যাননি। এই নীরবতা কি দায় এড়ানোর চেষ্টা? মানুষ উত্তর চায়। সত্যি আমরাও তো উত্তর চাই। এই ঘটনায় সবচেয়ে আমাদের ভাবিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা, যিনি তৃণমূল কংগ্রেসের নম্বর ২ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য ক্ষেত্রে তার তৎপরতা, এক্ষেত্রে তার নীরবতা, দমকল মন্ত্রীর ভূমিকা, এসব ভূমিকা আমাদের ভাবিয়েছে। ভেবে দেখেছেন কখনো ২৭টা দিন পার হয়ে গেছে, তারপরেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি সফর সঙ্গী ওয়াও মোমোর, তার নাম সাগর দারিয়ানি, সংস্থার সিইও, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনটাই বোধ করেনি রাজ্যের পুলিশ। তাকে কি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল না? তাকে কি কাস্টাডি নেওয়ার প্রয়োজন ছিল না? এগুলো যারা বিচার বিভাগ সম্পর্কে আরও ভালো বোঝেন আমার আপনার তুলনায়, তারা বলতে পারবেন। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা তো একটা এক্সপেক্ট করতেই পারি যে তাকে অন্তত জিজ্ঞাসাবাদ করা হতে পারত, ডাকা হতে পারত, তার ভূমিকা খতিয়ে দেখা হতে পারত। কিন্তু মুখ্যমন্ত্রীর যিনি সফর সঙ্গী, তাকে কেউ ছুঁতে পারবে? তার টিকিও ছুঁতে পারবে পুলিশ? পুলিশের ঘাড়ে কত বড় মাথা! রাজনৈতিক দলকে ফান্ড কারা দেয়? এরাই তো দেন। এবার ওয়াও মোমোর কর্তা ব্যক্তি কী ফান্ড দিয়েছেন না দিয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী মানে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ে আছেন, এ কথা তো অস্বীকার করা যায় না। স্বাভাবিকভাবে সেই কারণেই কি এ ব্যাপারে এত ছাড় দেওয়া হলো তাকে? অন্যান্য ক্ষেত্রে হলে এতক্ষণ তো জেল হাজত হয়ে যেত। আজকে দেখুন, ঘটনার ২৬ দিন পর মাত্র ১৬ জনের দেহাংশ পুলিশ চিহ্নিত করে পরিবারের হাতে তুলে দিতে পেরেছে। ২৫শে জানুয়ারি গভীর রাতে এই ঘটনাটা হয়েছিল, আপনারা জানেন। ৩০ জনের মধ্যে বাদবাকির কাউকে চিহ্নিতই করা যায়নি। এই হচ্ছে এই রাজ্যের অবস্থা। আমাদের বাপ ঠাকুরদারা বলতেন, আগুন নিয়ে খেলা করা ভালো নয়, আগুনে নয় ঝলসে যাবে নয় পুড়ে মরবে। রাজ্য প্রশাসন কি আগুন নিয়ে খেলা করছে না? রাজ্য প্রশাসনকে আমি একটা প্রশ্ন করতে চাই, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটা প্রশ্ন করতে চাই। কখনো ভেবে দেখেছেন যে এই ২৬শে জানুয়ারি ২০২৬ যে ঘটনাটা ঘটেছিল, সেটা যদি দিদিমণির ভোট ব্যাংকের মানুষদের হতো, তাহলে কি মুখ্যমন্ত্রী সেখানে যেতেন না? তাহলে কি মুখ্যমন্ত্রীর আরও তৎপরতা দেখা যেত না? হয়তো গোটা বিষয়টাকেই তৃণমূল কংগ্রেস টেক ওভার করে নিত, তাদের শোকসভা আয়োজন করত, তাদেরকে নিয়ে আরও বেশি করে রাজনীতি হতো। কিন্তু যেহেতু তারা দিদিমণির পেয়ারের ভোট ব্যাংক নন, তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১ মাস হতে যায় সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেননি, গোটা বিষয়টাকে লো প্রোফাইল রাখার চেষ্টা করেছেন, ঘটনাটাকে দায় এড়াবার চেষ্টা করেছেন। শুধুমাত্র এই ঘটনার পর পশ্চিমবঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা যে থেমে থেকেছে এমনটা তো নয়। বারংবার অগ্নিকাণ্ড হয়েছে, বারংবার আগুন লেগেছে, বিভিন্ন জায়গায় লেগেছে, কলকাতায় লেগেছে, জেলায় লেগেছে, জেলার বিভিন্ন শহরে লেগেছে। তারপরেও আমরা কি দমকল মন্ত্রীর এই বিষয়ে এত আগুন লাগছে পরপর, এর কি তার কোনো দায় নেই? তার দায় তিনি এড়িয়ে যেতে পারেন? দমকল বিভাগের মন্ত্রী সুজিত বসু, তিনি তার মন্ত্রিত্বকালে এতগুলো আগুন লেগেছে, অথচ তাকে কেউ প্রশ্ন করছে না কেন? কি এমন সখ্যতা রয়েছে? দলের কি কোনো একটা অংশের সঙ্গে মন্ত্রী সুজিত বসুর কি বিশাল সখ্যতা রয়েছে, যার জন্যই তার ভূমিকা এড়িয়ে যাওয়া হয়? দলের মধ্যেও প্রশ্ন তোলা হয় না, বিধানসভার মধ্যে প্রশ্ন তোলা হয় না, ক্যাবিনেটের মধ্যে প্রশ্ন তোলা হয় না। কতদিন ক্যাবিনেটের বৈঠক হয়? মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের কতদিন ক্লাস নেন? আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই বিধানসভার অধ্যক্ষ
তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন রাজ্য সরকারের অনীহায় অন্তত 60 দিনও বিধানসভা চলে না। বিধানসভা যেখানে আইন তৈরি হয়, যেখানে মানুষের সমস্যা তুলে ধরার কথা, সেখানে এক বছরে 365টা দিনে 60 দিনও বিধানসভা চলে না। আমার আপনার ট্যাক্সের টাকায় বিধায়কদের মাস মাইনে হয়, বেতন হয়, লক্ষ লক্ষ টাকা বেতন হয়। এই রাজ্য সরকার আমার আপনার জন্য 1,500 টাকা আপনার আমার দাম ঠিক করেছে। যারা বেকার, যারা আপনারা সরকারি চাকরি করেন না, যারা আপনারা ব্যবসা করেন না, আপনার আমার দাম ধারণ করা হয়েছে 1,500 টাকা মাসিক। আপনার আমার জীবনের দাম 1,500 টাকা মাসে। এর বিনিময়ে আমাকে আপনাকে চাপ দেওয়া হবে, ভোট দিতে হবে, মিছিলে হাঁটতে হবে, শাসক দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমার আপনার মূল্য ধারণ করা হয়েছে 1,500 টাকা। টাকা দেওয়া খারাপ নয়, আমরা ভাতার বিরুদ্ধে নই। ব্যক্তিগতভাবে আমার মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো বেকার ভাতা এইভাবে ভাতা না দিয়ে মানুষের কাছে জানতে চাওয়া হোক। যারা প্রকৃত বেকার আছে তাদের কাছে জানতে চাওয়া হোক তারা কি করতে চায়। যারা চাকরি করতে চায় তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক। সরকার ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করুক, সরকার কথা বলুক, সরকার বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলুক তোমাদের কোন কোন জায়গায় ভ্যাকেন্সি আছে, তোমরা কি ধরনের লোক চাইছো বলো আমাদেরকে। আগে সেই ব্যবস্থা ছিল, মনে করিয়ে দিই, আগে সেই ব্যবস্থা ছিল একেবারে স্বাধীনতার সময় থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা ব্যবস্থা ছিল। সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই তুলে দিয়েছেন যাতে মানুষের চাকরি না হয়, মানুষ চাকরিমুখী না হতে পারে। তারপর তিনি চালু করেছিলেন যুবশ্রী, যেটাই নাম বদলে এখন হয়েছে যুবসাথী, 1,500 টাকা। তখন কি হতো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে 2 বছর 3 বছর পর বিভিন্ন চাকরির পরীক্ষা যে হচ্ছে সেটা আমরা জানতে পারতাম, চাকরির লেটার আসতো, আমরা পরীক্ষা দিতাম, চাকরি হবার সুযোগ থাকতো। ইন্টারভিউর জন্য সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে চিঠি চাপাটি আসতো। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেটা বন্ধ করে দিয়েছেন। চাকরির বদলে ভাতা নাও, চাকরি চেয়েও না। সরকার পারে না যে কথাটা আমি বললাম, প্লেসমেন্টের ব্যবস্থা করতে। সরকার চাইলে সব পারে, কিন্তু করবে না। সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। খোদ শিক্ষামন্ত্রীর এলাকায় বহু স্কুল বন্ধ হয়ে রয়েছে, বহু স্কুল বন্ধ হওয়ার মুখে। স্কুলের মধ্যে গ্যারেজ তৈরি হয়ে গেছে, গাড়ি রাখার গ্যারেজ বেসরকারিভাবে। তাতে স্থানীয় তৃণমূল নেতাদের কি ইন্ধন নেই? তারা কি জানেন না? অন ক্যামেরা তারা নানান রকম আজে বাজে কথা বলবেন, কিন্তু এলাকায় খোঁজ নিয়ে দেখুন, এলাকার মানুষ বলে দেবে যে ঘটনাটা কি। যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরে আসি। সেটা হচ্ছে আনন্দপুরের অগ্নিকাণ্ড, যেটা আমাকে ভাবাচ্ছে এখনো। 1 মাস হতে যায়, 27টা দিন তো হয়ে গেছে, 1 মাস হতে যায়, এখনো তদন্তের নামে কি হয়েছে? এখনো তদন্তের নামে যেটা হয়েছে, পুষ্পাঞ্জলি ডেকোরেটার্সের মালিক গঙ্গাধর দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন হেফাজতে আছেন, জেল হেফাজতে। এবং ওয়াও মোমোর যিনি স্টোর ম্যানেজার ছিলেন এবং ডেপুটি ম্যানেজার, তারা গ্রেফতার হয়েছিলেন। এই হচ্ছে ঘটনার আপডেট। তারপর কি হয়েছে? তারপর লবডঙ্কা। সরকার বলবে আদালতে বিচারাধীন। তারপর 1 বছর 2 বছর পর, একটা সময় পর দেখবেন বিষয়টা ধামাচাপা। আর কেউ এটা নিয়ে কথা বলবে না। 30টা প্রাণের কোনো হিসেব হবে কি? তারা যে মারা গেলেন তার বিচার হবে কি? যে রাজ্যে অভয়াদের বিচার নিয়ে প্রশ্ন ওঠে, সে রাজ্যে একটা পাতি অগ্নিকাণ্ড, সরকারের ভাষায়, আমাদের ভাষায় নয়, সে রাজ্যে এত বড় অগ্নিকাণ্ড, আমাদের ভাষায়, তার কি বিচার হবে? মানুষ জ্বলে পুড়ে মারা গেছে, তার কি বিচার হবে? কেউ দাস, কেউ বদ্যি। এটাই যদি আলম, এটাই যদি শেখ খানরা হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আসতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। বিজেপি বারংবার এই কথা বলছে, তারা অবশ্যই ছুটে আসতো। আর এই ঘটনার পর মাত্র 16 জনের দেহাংশ হাতে তুলে দিয়ে, পরিবারের হাতে তুলে দিয়ে সরকার আনন্দে ধেই ধেই করে নাচছে। এখনও শনাক্তের অপেক্ষায় রয়েছে 9টি পরিবার। আনন্দবাজারের প্রতিবেদন। এই যে ভেবে দেখুন, 1 মাস হতে যায়, 9 জনের দেহ শনাক্তই করা যায়নি। কাদের সেই দেহ? শনাক্ত করা যায়নি নাকি শনাক্ত করতে চায়নি?
বলুন তো আপনারাই, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমি জানতে চাই। যে মুখ্যমন্ত্রী দিল্লি চলে যেতে পারেন, সুপ্রিম কোর্টে কালো গামছা গায়ে দিয়ে তিনি চেঁচামেচি করতে পারেন, আবার মিডিয়া ম্যানেজমেন্টের জন্য বলা হবে তিনি নাকি আইনজীবীর ভূমিকায় ছিলেন, যদিও ওকালতনামায় তার নাম থাকবে না, তার ভাবমূর্তি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, অ্যাঙ্কারদের, ঘণ্টাখানেক যারা প্রোগ্রাম করেন তাদের বাড়ির সামনে ডেকে এনে নিজের ইমেজ বিল্ডিং করতে পারেন, ঘন্টার পর ঘন্টা সাক্ষাৎকার দিতে পারেন। মুখ্যমন্ত্রী দিল্লিতে বঙ্গভবনের সামনে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে পারেন, ইলেকশন কমিশনের অফিসে চলে গিয়ে চেঁচামেচি করতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী আনন্দপুরে যারা মারা গেছেন তাদের বাড়িতে যেতে পারেন না, যাওয়ার প্রয়োজন বোধ করেন না। আপনাদের মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিক ওই পুরুলিয়ায় যে অন্য রাজ্যে নিহত হয়েছিল সেখানে গেছিলেন, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারেন। এসআইআরে মারা গেছে, টারা গেছে, এরকম গল্প ফাঁদা ঘটনা যেগুলো ঘটে সেখানে ছুটে যেতে পারেন। যিনি লিখতে পারেন না তার সুসাইড নোট উদ্ধার করে উত্তর 24 পরগনায় চলে যেতে পারেন, যেটা নিয়ে প্রশ্ন আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নাম বাদ গেছে বলে হুলস্থুল তুলে দিয়ে র্যাম্প তৈরি করে সেই র্যাম্প কাঁপাতে পারেন, নাচানাচি করতে পারেন, ভূত দেখাতে পারেন, জ্যান্ত ভূত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আনন্দপুরে যেতে পারেন না, কারণ তিনিও পিসির আইডিওলজিতেই চলেন। তার কাছ থেকেও কোনো কিছু আশা করা যাবে না। ভাবতে পেরেছেন? এই ঘটনাগুলো আমাদের, আপনার না খুব ভাবাচ্ছে আমাকে, আপনাদেরও আমি জানি এই ঘটনাগুলো খুব ভাবাচ্ছে। আজকে বিচার ব্যবস্থার আছে বলে আমরা অল্প হলেও আশা করি যা 2 বছর পর 5 বছর পর বিচার হবে, কিন্তু বিচার হবে কি করে যদি সরকারই না চায় বিচার হোক? আজকে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে যে আপনাদের মনে থাকবে কামদুনির ঘটনা। সেই কামদুনির ঘটনায় নিহতদের পরিবার পরিজন, তাদের বন্ধু বান্ধব, কামদুনি আন্দোলনকারীরা পর্যন্ত অভিযোগ তুলেছে যে পুলিশের যতটা এ বিষয়ে তদন্ত করা প্রয়োজন ছিল, বিশেষ করে সিআইডির ক্ষেত্রেও তারা অভিযোগ তুলেছিল যে ছাড়া যে পেয়ে গেছে তার মধ্যে পুলিশেরও নাকি ভূমিকা আছে। পুলিশ ঠিক করে তদন্ত করেনি বলেই তারা অপেক্ষা করছিল, তারা মনে করছিল যে যারা যারা দোষী আছে তারা দোষী সাব্যস্ত হতে পারেনি। মনে আছে তো কামদুনির ঘটনা? আপনাদের মনে থাকবে অভয়ার ঘটনা, যেখানে ওই বিল্ডিং ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে যখন তদন্ত চলছে, সিবিআই তদন্ত হবে, পুলিশের তদন্ত হচ্ছে, সেই সময় কতগুলি পরপর ঘটনা ঘটেছে। একটা মিছিল এলো দুষ্কৃতীদের, সেই মিছিল ঢুকে গেল, নার্সরা ভয় পেয়ে ঢুকে গেলেন, পুলিশও নার্সদের সঙ্গে একটা ঘরে ঢুকে গেল। মনে আছে অভয়ার সময়কার সেই ঘটনা? সেই বিল্ডিং ওয়ার ভেঙে দেওয়া হলো, দেওয়াল ভেঙে দেওয়া হলো, ঘটনাস্থল কন্টামিনেট করে দেওয়া হলো। ঘটনাস্থলে অনেকগুলি ফরেন্সিকের জন্য অনেক বিষয় আশয় ছিল, অনেক নমুনা সংগ্রহের বিষয় ছিল, তার আগে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আপনাদের মনে আছে তো? তাহলে পুলিশের ভূমিকাও সন্দেহের উপরে নয়। বিরোধীরা তো বারংবার অভিযোগ তুলছে যে পুলিশের একটা অংশ সবসময় বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তারাই নাকি নমুনা উধাও করতে সহযোগিতা করে। বিভিন্ন ক্ষেত্রে পরিবাররা অভিযোগ তুলেছেন যে পুলিশ অপরাধীদের দিকে ঝুঁকে আছে বলে মনে হচ্ছে। পুলিশ যারা অভিযোগকারী, যারা নিগৃহীতা, তারা পুলিশের কাছ থেকে সেই সাহায্য পাচ্ছে না যেটা তারা চাইছে। তাহলে বলতে হয়, তাহলে কি এ রাজ্যের একটা অংশের পুলিশ কি অপরাধীদের পক্ষে? বিরোধীরা বারংবার যে অভিযোগ তুলছে সেটা কি ঠিক? অন্য রাজ্যে পুলিশের ভূমিকা আপনারা কি দেখেন? এই তৃণমূল কংগ্রেস বলে বাংলাকে বিহার ইউপি হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে আসাম হতে দেব না। অথচ সেই বিহারে, ইউপিতে, আসামে মহিলাদের উপরে যখন নির্যাতন হয় তখন পুলিশ কিন্তু অপরাধীদের সঙ্গে থাকে না। অনেক ক্ষেত্রে অপরাধীরা, পুলিশ যদি বোঝে
যে সত্যিকারের অপরাধী পুলিশ তো তদন্ত করলে বুঝে যায়, তাহলে অনেকক্ষণ দেখা যায় সেই অপরাধী বিকেলবেলায় লুটিয়ে আছে কোনো জঙ্গলে। বিচার বহির্ভূত যে কাণ্ডগুলো ঘটে আমরা সব কাণ্ডকে সমর্থন করতে পারি না, আবার সমাজের সব কাণ্ডকেই যে অসমর্থন করছি এমনটাও হতে পারে না। বহু ক্ষেত্রে দেখলেই মনে হয় যে কি ঘটেছে। সেই সমস্ত ঘটনায় পুলিশ হয়তো এক্সট্রা কিছু করিয়ে ফেলে, কিন্তু মানুষের তো সমর্থন আছে, মানুষ তো এটাই চাইছে। কিন্তু এ রাজ্যে বিচারের বাণী নীরবে নিভৃতে বছরের পর বছর কাঁদে, বিচারই হয় না। একটা কথা আছে না, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ দেরিতে যদি বিচার হয় তাহলে সেই বিচার আর বিচার থাকে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে মনে হচ্ছে এই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই চলেছে। আজকে দেখুন না, একটা মাস হতে চায়, এরকম এক মাস, এক বছর হয়ে যাবে। এই সরকার যদি থাকে তাহলে এই ঘটনা 1 মাস, 1 বছর, 10 বছর পেরিয়ে যাবে, কিচ্ছুটি হবে না। কি হবে? বকটুইয়ের মতন ঘটনা যদি ঘটে, যেখানে দিদিমণির ভোটাররা আছেন, তার প্রিয় একটা অংশের ভোটার, সেই প্রিয় অংশের ভোটারদের সঙ্গে যদি কিছু হয়, তাহলে আপনারা দেখবেন মিড ডে মিলের টাকা ব্যবহার করেও তড়ি ঘড়ি টাকা দিয়ে দেওয়া হবে, ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে তার দুঃখ প্রকাশ করবেন, কিন্তু যে সমাজের 56% ভোট মুখ্যমন্ত্রী পান না, সেই শতাংশের সঙ্গে যদি কিছু ঘটে, তাহলে মুখ্যমন্ত্রীও কখনো দুর্গাঙ্গন ঘুরে বেড়াবেন, দুর্গাঙ্গনে যতই জট থাক, মহাকাল মন্দিরে ঘুরে বেড়াবেন, নামটা দেবেন না মন্দিরের, কোনোটা কালচারাল সেন্টার হয়ে যাবে, কোনোটা রিসার্চ সেন্টার হয়ে যাবে, অথচ বলবেন ভোটটা দাও, ভোটটা দাও, ভোটটা দাও। ভোট বড় ভালাই এ রাজ্যে, সামনেই ভোট, সব কিছু ভোটের অঙ্ক করে কষা হচ্ছে। বড় বেদনাদায়ক এই ঘটনা। আর ভোটের অঙ্কে আমরা দেখেছি দমকল মন্ত্রীকে, যখন এই ঘটনাগুলো ঘটছে, এত আলাপ আলোচনা হচ্ছে, তখন দমকল মন্ত্রীর এলাকায় একটি ঘাট তৈরি হচ্ছে। ঘাটটা ভালোই চলছিল, কিন্তু তারপরেও সেই ঘাট রিনোভেশন করা হচ্ছে, নতুন করে সংস্কার করা হচ্ছে। ওই ঘাটের পাশে একটা সময় একটা গোটা খাল ছিল, গোটা খাল আজকে বুঝে গেছে। সেই খাল নিয়ে বিতর্ক হয়েছে, গ্রিন ট্রাইব্যুনালে সেখানে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে। সরকারকে গ্রিন ট্রাইব্যুনাল কার্যত ধিক্কার জানিয়েছে, তাদের রায়ে সেই উল্লেখ আছে, কিন্তু সেই রায়ে সরকার মানবে না। সেখানে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়া হবে ব্যবসায়ীদের, ব্যবসার একটা অঙ্ক কাজ করে। আপনারা জানেন এই দমকল মন্ত্রীর একটি মামলায় নামও আছে, তদন্ত চলছে, সেই কারণে বিশদে আমি কিছু বলবো না, কিন্তু তিনিও সন্দেহের ঊর্ধ্ব নয়, এই কথা তো বলাই যায়। এবং হঠাৎ করে একজন ব্যক্তি কয়েক বছরে শাসক দল করলেই, তিনি তো একা নন, শাসক দল করলেই হঠাৎ করে কোটি কোটির সম্পত্তি চলে আসে, সেটা তো তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়, যতটা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে না, এরকমটা পাবলিক বলছে, আমরা সে কথা বলছি না। কিন্তু এটা তো ঠিক, আমরা দেখতে পাই যে রাস্তাঘাট খারাপ, সংস্কার হতে দেরি হয়, কিন্তু দমকল মন্ত্রীর আশেপাশে কি সুন্দর সাজানো গোছানো। অর্থাৎ শাসক দলের নেতাদের যদি ইচ্ছে থাকে, তারা কাজ করতে পারেন, তারা কাজ করতে পারেন, কিন্তু তারা করবেন না। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থটুকু দেখেন, সমস্তরা ভোট ব্যাংকের হিসেব দেখেন। তখন তিনি ব্যস্ত ওই ঘাটটাকে আবার নতুন করে পুনরুদ্ধার করতে। কিন্তু আনন্দপুরের ঘটনায় তার ভূমিকাও কেন সন্দেহজনক এই কারণে, ভেবে দেখুন, এই দমকল মন্ত্রীর সময়ে দমকল বিভাগের অনেক সংস্কার হয়েছে। কি সংস্কার হয়েছে? বিভিন্ন রকম আধুনিক সরঞ্জাম এসেছে, কিন্তু দমকল বিভাগে যে পরিমাণ শূন্যপদ আছে, সেই শূন্যপদ পূরণ করা হয়নি। আমরা কেন দমকল মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন করব না? যদি মানুষই না থাকে, তাহলে বিভিন্ন জায়গায় আগুন লাগলে দ্রুত নেভানো হবে কি করে? মেশিন চালানোর যদি লোকই না থাকে, তাহলে সেই মেশিন দিয়ে কি হবে? হ্যাঁ, টেন্ডার দিতে গিয়ে টেন্ডারের গল্পে অনেকের অনেক রকম লাভ হয়, আমরা জানি। এ রাজ্যে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়। আর এ রাজ্যে কি হচ্ছে? দমকল বিভাগে সিভিক টাইপের কর্মী দিয়ে কাজ চালানো হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আপনারা,
এটা সত্যতা। সমস্ত বিভাগে সিভিক টাইপের লোককে দিয়ে কাজ চলছে। শিক্ষা বিভাগেও সিভিক টিচার, আপনারা জানেন কন্ট্রাকচুয়াল যারা টিচার আছেন তাদেরকে আমরা সিভিক টিচার বলতেই পারি। পুলিশ বিভাগে সিভিক পুলিশ আছে, সেরকম দমকল বিভাগেও সিভিক দমকল কর্মী আছে, যাদের অল্প কয়েকদিনের ট্রেনিং দিয়ে, নামকাওয়াস্তের ট্রেনিং দিয়ে ময়দানে নামিয়ে দেওয়া হয়। এটাই চলছে রাজ্যে, এবং যতক্ষণ না পরিবর্তন হচ্ছে রাজ্য এভাবেই চলবে। সরকারের পুরো মন ভোট কেনায়, দান ধান করবে। আপনার আমার মাসিক মূল্য ১,৫০০ টাকা, ১৭০০ টাকা এটা ধার্য করে ফেলেছে সরকার, এবং নেতারা কোটি কোটি টাকা কামাবে। আপনি আমি ১,৫০০ টাকা, নেতাদের ক্ষেত্রে কোটি কোটি। এই ব্যবস্থার পরিবর্তন তখনই হবে যখন মানুষ সচেতন হবে, যখন এই ব্যবস্থার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। একমাত্র ভোট বাক্সের মাধ্যমেই এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব। এবার আপনাকে আমাকেই ভাবতে হবে যে আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই কি চাই না। কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল কিন্তু আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, জয়েন বাটনের পাশে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আমাদের সহযোগিতা করতে পারেন, এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিলে আপনারা যে কোনো ভিডিও আগে ভাগে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি।